সুব্রত যখন নিজেকে অনেকটা সামলে নিয়ে উঠতে যাবে, ঠিক সেই মুহূর্তে মুখোশধারী হাততাই চোখের নিমেষে গাড়ির দরজাটা টান দিয়ে খুলে ফেলে এক লাফে বাইরে পড়ে অন্ধকারে কোথায় অদৃশ্য হয়ে গেল। সুব্রত ছুটে খোলা দরজার কাছে এগিয়ে পাদানিতে পা দিল, কিন্তু গাঢ় আঁধারে দৃষ্টি চলে না। সামনের বন জঙ্গল হতে ঝিঝির একঘেয়ে ঝিঝি শব্দটা শুধু রাত্রির অখণ্ড স্তব্ধতাকে যেন বিষণ্ণ করে তুলেছে। সুব্রত নামতে গেল, কিন্তু ঠিক সেই সময় হুইসিল বাজিয়ে গাড়িটা আবার চলতে আরম্ভ করল। অনন্যপায় সুব্রত আবার গাড়িতে উঠে গাড়ির দরজা ভালো করে ভেতর হতে লক করে দিল। মাথার মধ্যে তখনও কেমন ঝিমঝিম করছে। লাইন ক্লিয়ার না পাওয়ার জন্যই বোধহয় গাড়িটা মাঝপথে কোথাও থেমেছিল, কোনো স্টেশন নয়। হাতঘড়ির দিকে তাকিয়ে সুব্রত দেখল রাত্রি তখন প্রায় 2:30। নীতিশ কিন্তু এতখানি যে ব্যাপার ঘটে গেল এসবের কিছুই টের পায়নি। কম্বলের আপদ মস্তক ঢেকে দিব্যি আরামে সে ঘুমোচ্ছে তখনও। সুব্রত এগিয়ে এসে নীতিশের গায়ে হাত দিয়ে ঠেলতে লাগলো, নীতিশ, এই নীতিশ। বলে নীতিশ ধড়মড় করে উঠে বসলো। উহ, কি ঘুম রে তোর বাবা, একেবারে কুম্ভকর্ণের সেকেন্ড এডিশন। ঘুম জড়িত চোখের দৃষ্টি কোনো মতে খুলে নীতিশ বললে, কি ব্যাপার, ডাকাত পড়েছে নাকি, না ভূমিকম্প? সহসা অনেক দিন আগেকার নীতিশের একটা কথা মনে পড়ায় ওই সময় সুব্রত হেসে ফেলল। সে অনেক দিন আগেকার কথা। স্কুলে পড়বার সময় একবার গভীর রাত্রে হঠাৎ ভূমিকম্প আরম্ভ হওয়ায় কে একজন নীতিশকে ঠেলে তুলেছিল, এবং আরেকবার ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পর রাস্তায় কোন এক বাড়িতে ডাকাত পড়ায় নীতিশের মা ছেলেকে বহু কষ্টে ঠেলে ঠুলে জাগান। সেই থেকেই নীতিশকে ঘুম থেকে কেউ ঠেলে তুললেই ওই ডাকাত ও ভূমিকম্প কথা দুটি সর্বাগ্যে তার মনে পড়ে। হ্যাঁ, ডাকাত, সুব্রত স্মিতভাবে বলে। কই, কোথায়? নীতিশের ঘুমের ঘোরটা তখনও ভালো করে কাটেনি। এই কামরায়, গাড়ির এই কামরায়, বলে সুব্রত হেসে ফেললে। কই কই, কে একজন এসে আমার গলা টিপে ধরেছিল, সুব্রত বললে। কে? নীতিশের ঘুমের ঘোরটা এতক্ষণে কেটেছে। তা তো জানি না, লোকটার মুখে একটা মুখোশ ছিল। মুখোশ বড় ছিল? বলিস কি? হ্যাঁ, কিন্তু লোকটা গেল কোথায়? গাড়ির ভিতর থেকে লাফিয়ে পালিয়েছে। লাইন ক্লিয়ার না পাওয়ার জন্য বোধহয় গাড়ি একটু থেমেছিল। সেই ফাঁকে লোকটা তার মামার বাড়িতে পগার পাত দিয়েছে। মৃদু হেসে সুব্রত বলে, তা ধরতে পারলি না? না। একটু চিন্তা করে নীতিশ বললে, ব্যাপারটা যেন ক্রমেই কেমন জটিল হয়ে উঠছে না? সত্যি ভাই, আমার মোটেই এসব ভালো ঠেকছে না যেন। কেন বলতো? সুব্রত প্রশ্ন করে। তুই হয়তো বিশ্বাস করতে চাইবি না, কিন্তু আমার মনে হয় এ নিশ্চয়ই কালো ভ্রমরেরই কাজ। চমকে ওঠে যেন সুব্রত। কি বললি? কালো ভ্রমর? হ্যাঁ, কিন্তু
এর মধ্যে কোনো কিন্তু নেই, ব্যাপারটা আগাগোড়া ভেবে দেখলেই বোঝা যায়। আচ্ছা, একটা কাজ করলে হয় না? কি? সুব্রত বললে, পরে স্টেশনে গাড়ি থামলে গার্ডকে ইনফর্ম করলে কিরকম হয়? আরে পাগল, গার্ড কি করবে? লোকটার মুখে মুখোশ ছিল বললি না? কিন্তু আসল কথা হচ্ছে কি জানিস? কি? আততায়ী যেই হোক, এটা ঠিকই যে শীঘ্রই আবার হয়তো তার দেখা আমরা পাবো, কিন্তু এবার যাতে সে আমাদের চোখে আর ধুলো দিয়ে পালাতে না পারে, তার জন্য আগে হতেই বিশেষভাবে সতর্ক হতে হবে। আমাদের শত্রুপক্ষ যখন সঙ্গে সঙ্গেই চলছে। তাহলে তুই স্থির নিশ্চিত যে এ কালো ভ্রমরেরই লোক? নিশ্চয়ই। এরপর দুজনের আর কারো চোখেই ঘুম এলো না। সম্ভব অসম্ভব নানা আলোচনায় ট্রেনে বাকি রাতটুকু দুই বন্ধুতে বসে বসেই কাটিয়ে দিল। পরের দিন অতি প্রত্যুষে হাওড়া স্টেশনে গাড়ি থামতেই সুব্রত নীতিশ একখানা ট্যাক্সি করে নীতিশের পূর্ব পরামর্শ মতো হোটেল প্যালেসের দিকেই রওনা হলো। হোটেল প্যালেসটা চিত্তরঞ্জন এভিনিউ, কলুটোলার মোড়ে। আগে হতেই ওরা স্থির করে রেখেছিল ওই হোটেলেই ওরা উঠবে, কেননা ইতিপূর্বে আরও 2-4 বার কলকাতায় এসে নীতিশ ওই হোটেলেই উঠেছিল। এখানকার ব্যবস্থাপত্র নাকি বেশ ভালোই। ম্যানেজার ক্ষিতীশবাবুও অত্যন্ত অমায়িক লোক, বয়স খুব বেশি নয় এবং বেশ শিক্ষিত। হোটেলের চার্জও মডারেট। ট্যাক্সি হাওড়া ব্রিজের উপর এসে উঠল। অত ভোরে পথিকের আনাগোনা বা যানবাহনের ভিড় ঠিক ততটা নেই। উন্মুক্ত গঙ্গাবক্ষ হতে সুশীতল প্রভাতী হাওয়া জাগরণ ক্লান্ত চোখে মুখে যেন একটা স্নিগ্ধ জলকর সিক্ত প্রলেপ বুলিয়ে দিয়ে গেল। গঙ্গার বাঁধানো ঘাটে পূর্ণ লোভাত স্নানার্থীদের ভিড় এর মধ্যেই বেশ দেখা যায়। হোটেলের সামনে এসে ওদের ট্যাক্সি থামল। ক্ষিতীশবাবু নিচের অফিস ঘরেই ছিলেন। ওদের সাদর অভ্যর্থনা জানালেন। আরে আসুন আসুন। হোটেলের 4 তলায় রাস্তার দিকেই বেশ একটা ছোট ডবল সিটের ঘর খালি পাওয়া গেল। সেই ঘরেই ওদের থাকবার ব্যবস্থা হলো। সামান্য কিছুক্ষণ বিশ্রাম নিয়ে স্নান ও প্রাতরাশ সেরে উভয় বন্ধু তক্ষুনি পরবর্তী জাহাজে যাতে সিট পাওয়া যায় তার জন্য বুকিং অফিসের দিকে বেরিয়ে পড়ল। বুকিং অফিসে গিয়ে জানলো আগামী বৃহস্পতিবার দিন জাহাজ একটা ছাড়বে। তখন যদিও সব সিটই প্রায় রিজার্ভ হয়ে গেছে, অতি কষ্টে বলা কওয়া ও বেশ মোটা রকম কিছু দক্ষিণা দেওয়ার পর সেকেন্ড ক্লাসে 2টো বার্থ পাওয়া গেল। বার্থ রিজার্ভ করে ওরা বুকিং অফিস হতে যখন বের হয়ে এলো, সন্ধ্যার তখন অল্পই বাকি। পৃথিবীর আলো নিভু নিভু। কর্মমুখর কলকাতা শহরের বুকে এখানে ওখানে 2-1টা করে আলো সবে জ্বলতে শুরু হয়েছে। হোটেলের সিঁড়িতেই ম্যানেজার ক্ষিতীশবাবুর সঙ্গে দেখা। তিনি বললেন, এই যে আপনারা এই ফিরলেন বুঝি? আপনারা বেরোবার অল্প পরেই একটি ছোকরা সুব্রত বাবুর নামে একটা চিঠি দিয়ে গেছে। বললে
বিশেষ নাকি প্রয়োজনীয়। কই দেখি চিঠিটা? বিস্মিত সুব্রত ম্যানেজার ক্ষিতীশবাবুর দিকে চেয়ে প্রশ্ন করে। এই যে আমার পকেটেই রয়েছে, নিন বলে পকেট থেকে একটা খাম বের করে ক্ষিতীশবাবু সুব্রতর হাতে দিলেন। আশ্চর্য, ডাকে না পাঠিয়ে হাতে আবার কে চিঠি পাঠালে? চেনা শোনো লোক কে এখানে আছে তার? এই সব 7-5 ভাবতে ভাবতে খাম ছিঁড়ে চিঠিটা সিঁড়ির আলোর নিচে গিয়ে খুলে ধরতেই ওর চোখের মণি দুটো যেন সহসা স্থির হয়ে গেল। চিঠিটা লিখেছে সেই কালো ভ্রমর, আর তার একটা 2 নম্বর চিঠি এটা। অত্যন্ত সংক্ষিপ্ত চিঠিটা, কিন্তু প্রতি ছত্রে ছত্রে যেন ফুটে উঠেছে একটা অসাধারণ আত্মম্ভরিতা। কালো ভ্রমর লোকটা যেই হোক, সে যে দুর্জয় সাহসী এবং ছায়ার মতোই তাদের সে অনুসরণ করে ফিরছে, সে বিষয়ে আর সন্দেহের কিছু মাত্র নেই। কোথায় কখন তারা যাচ্ছে, তাদের কাজ ও গতিবিধির ওপরে তার সেন দৃষ্টি রয়েছে সর্বদা। তার হাত থেকে নিষ্কৃতি পাওয়া যাবে মনে হচ্ছে না সেটাও। প্রথম থেকেই সে ওদের পেছনে লেগেছে, তাতে করে প্রতি মুহূর্তেই সংঘর্ষের জন্য তাদের সর্বদাই প্রস্তুত থাকতে হবে। সুব্রত চঞ্চল হয়ে ওঠে। চিন্তান্বিত সুব্রতর মুখের দিকে তাকিয়ে নীতিশ বলল, ব্যাপার কি সুব্রত, কার চিঠি রে? নীতিশের কথার উত্তরে সুব্রত একটি কথাও বলল না। নিঃশব্দে শুধু খোলা চিঠিটা নীতিশের দিকে এগিয়ে দিল। চিঠিটা হাতে নিয়ে নীতিশ আলোর সামনে সেটা মেলে ধরতেই ও চমকে ওঠে। এও সেই রকম হলুদ রঙের একখানি কাগজ। কাগজের এক পাশে একটা ভ্রমর আঁকা, এবং সেই ভ্রমরের একটা পাখায় একটা তীক্ষ্ণ ছোরা বিদ্ধ। পত্রে লেখা রয়েছে, সুব্রত বাবু, বারবার বলছি, এখনো সাবধান হও। এখনো ভালো চাও তো সম্পত্তির দুরাশা ত্যাগ করো। হিংস্র কেউটে সাপের গর্তের দিকে তুমি এগিয়ে চলেছ। কেন বেঘোরে প্রাণটা দেবে? ঘরের ছেলে, ঘরে ফিরে যাও। ইতি কালো ভ্রমর। চিঠিটা পড়া শেষ হলে সেটা ভাঁজ করে পকেটে রেখে নীতিশ সুব্রতকে বললে, চল ওপরে যাওয়া যাক। সুব্রত আনমনে খোলা দরজার দিকে তাকিয়ে ঠিক কি যেন ভাবছিল। নীতিশের ডাকে হঠাৎ চমকে উঠে বলে, চল। দুজনে সিঁড়ি বেয়ে 4 তলায় নিজেদের নির্দিষ্ট ঘরে এসে ঢুকল। দরজা বন্ধ করে 2 বন্ধু 2খানা চেয়ার টেনে নিয়ে বসল। ঘরের আলোটা জ্বালা হয়নি। খোলা জানলাটা দিয়ে ফুরফুর করে শীতের হাওয়া এসে জানলার পর্দাটাকে দোলাচ্ছে। নিচের কর্মমুখর শহরের রকমারি শব্দ কানে এসে বাজে। এমন সময় বাইরে থেকে দরজায় কড়া নাড়ার শব্দ পাওয়া গেল। কে? চা এনেছি। দরজার ওপাশ হতে
কে যেন উত্তর দিলে, বোধহয় হোটেলের ভৃত্য। চা পান করতে করতে সুব্রত বললে, বড্ড ভুল হয়ে গেছে নীতিশ। বসু অ্যান্ড চৌধুরী কোম্পানিকে এখনো তার করে দেওয়া হয়নি যে আমরা তাদের চিঠি পেয়েছি। কাল ভোরে উঠেই সর্বাগ্রে তাদের একটা তার করে দিতে হবে যে আমরা তাদের চিঠি পেয়েছি এবং পরের মেলেই রওনা হচ্ছি। জাহাজঘাটে যেন লোক থাকে এবং সেই সঙ্গে আমাদের থাকবার জন্য যেন কোনো একটা ভালো হোটেলে 2 সিটওয়ালা একটা ঘর ঠিক করে রাখে। নীতিশও তাতে সায় দিল। যা হোক, সে রাত্রে দরজা বেশ ভালোভাবে এঁটে রাস্তার ধারের ব্যালকনির দিকে জানলাটা শুধু একটু খুলে রেখে 2 বন্ধুতে আহারাদির পর শুয়ে পড়ল। সুব্রতর অনেক কথাই মনে পড়ে। গল্পে উপন্যাসে এ ধরনের সম্পত্তি প্রাপ্তির কথা সুব্রত অনেক পড়েছে, কিন্তু সেই সব গল্প উপন্যাস যে তার জীবনে কোনো দিন এমনি করে সত্য হয়ে ধরা দেবে তা স্বপ্নেও কোনো দিন সে ভাবেনি। কি বিচিত্র এই মানুষের জীবন! উপন্যাসের গল্পকেও মাঝে মাঝে হার মানায়। আশ্চর্য! শীতের রাত্রি ক্রমে ক্রমে গভীর হয়ে নিঝুম হয়ে আসছে। কর্মব্যস্ত শহরের গোলমালও ক্রমশ মৃদু হয়ে এলো। মাঝে মাঝে শুধু 2-1টা টুকরো টুকরো আওয়াজ শোনা যায়। শীতার্থ রজনীর চোখে যেন ঘুমের ঢুলুনি নেমে আসছে ধীরে ধীরে। পৃথিবী একেবারে ঘুমোবে এবারে, কিন্তু সুব্রতর চোখে যেন কিছুতেই ঘুম আসছে না। সহসা কিসের যেন একটা মৃদু খস খস আওয়াজে সুব্রত চমকে ওঠে। চোখ মেলে অন্ধকার ঘরটা চারিদিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। মনে হয় কোথায় যেন রাত্রির আধারে কিসের একটা চাপা আশঙ্কা ঘরের মধ্যে জমাট বেঁধে উঠেছে। ও আরো ভালো করে 2 চোখের দৃষ্টি তীক্ষ্ণ করে নিঃশব্দে চেয়ে চারিদিক দেখতে লাগলো। শ্রবণেন্দ্রিয় প্রখর ও তীক্ষ্ণ হয়ে ওঠে। ঘরের স্বল্প আলো আঁধারির চোখে ততক্ষণে চোখটা বেশ সয়ে এসেছে। সহসা আবছা আলোয় ওদিককার ঝুলানো বারান্দাটার দিকে খোলা দরজাটার উপর নজর পড়তেই সুব্রত চোখ দুটো স্থির হয়ে গেল। একটা লোমশ মোটা হাত নিঃশব্দ ঘরের সাদা দেওয়ালের গায়ে ক্লেদার্থ কৃষ্ণবর্ণ একটা সাপের মতোই যেন লতিয়ে লতিয়ে এগিয়ে আসছে। মুহূর্তের মধ্যে সুব্রত সকল বোধশক্তি যেন সজাগ হয়ে ওঠে। নিঃশ্বাস রোধ করে ও সেই দিকে তাকিয়ে থাকে।